নমস্কার। নেপালি রাজা জ্ঞানেন্দ্র শাহ সম্প্রতি ব্যাপক সমর্থন পাচ্ছেন, যা তার সাম্প্রতিক সফরগুলিতে বিশাল ভিড় দেখে বোঝা যাচ্ছে। এই জনপ্রিয়তা নেপালের রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে এবং শাসক দলগুলি অস্থির করে তুলেছে। কিন্তু কেন রাজা হঠাৎ এত সমর্থন পাচ্ছে, এটা বোঝার জন্য আমাদের 2008 সালের রাজতন্ত্র বিলুপ্ত হওয়ার পর নেপালের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করতে হবে। নেপাল 2008 সালে রাজতন্ত্র থেকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রূপান্তরিত হয়েছিল, এই আশায় যে গণতন্ত্র দেশকে সমৃদ্ধি, স্থিতিশীলতা ও উন্নতি দেবে। কিন্তু গত 16 বছরে পরিস্থিতি ভিন্ন চিত্র দেখিয়েছে। নেপালের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ক্ষমতা মূলত 3টি প্রধান রাজনৈতিক দলের মধ্যে বর্তিত হয়েছে: নেপালি কংগ্রেস এনসি, ইউনিফাইড মার্কসিস্ট লেনিনিস্ট পার্টি ইউএমএল, মাওবাদী সিপিএনএম। এই দলগুলি একটি মিউজিক্যাল চেয়ার খেলছে, যেখানে নেতৃত্ব বারবার একটি গোষ্ঠীর মধ্যে পরিবর্তিত হচ্ছে। বিশেষ করে শের বাহাদুর দেইবা, যিনি নেপালি কংগ্রেস এনসির, পুষ্পকমল দহাল প্রচন্ড সিপিএন মাওয়িস্ট এবং কেপি শর্মা ওলি, যিনি ইউনিফাইড মার্কসিস্ট লেনিনিস্ট পার্টির, বারবার ক্ষমতায় আসছেন। এই রাজনৈতিক অস্থিরতা এবং নেতৃত্ব সংকট সাধারণ মানুষের মধ্যে হতাশা সৃষ্টি করেছে। যদিও 2015 সালে নতুন সংবিধান গৃহীত হয়েছে, তবুও নেপালি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রধান কয়েকটি ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। সরকার দুর্বল প্রশাসনের কারণে নেপালি শিল্প ও ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা বেকারত্ব বৃদ্ধি করেছে। চাকরির অভাবে নেপালি যুব সমাজ বিদেশি পাড়ি জমাচ্ছে, যা সরকার ঠেকাতে ব্যর্থ হয়েছে। রাজনীতি, দুর্নীতি ও ব্যবসায়িক মাফিয়াদের দ্বারা দখল হয়ে গেছে। ব্যবস্থাপনার অক্ষমতা, সরকার কার্যকর নীতি গ্রহণ করতে ব্যর্থ হয়েছে, যার ফলে দেশ ঋণে ডুবে যাচ্ছে। এর ফলে জনগণের মধ্যে গণতন্ত্র নিয়ে হতাশা তৈরি হয়েছে এবং অনেকেই প্রশ্ন করছে, গণতন্ত্র আমাদের জন্য কি নিয়ে এসেছে। দুর্নীতি ও প্রশাসনিক ব্যর্থতার ক্ষুব্ধ নেপালি জনগণ এখন অতীতের রাজতন্ত্রকে স্মরণ করছে। অনেকের বিশ্বাস যে রাজতন্ত্রের সময় শাসন ব্যবস্থা ছিল স্থিতিশীল ও ঐক্যবদ্ধ, রাজনৈতিক বিশৃঙ্খলা ও ক্ষমতার লড়াই ছিল কম, নেপালের সনাতন হিন্দু ঐতিহ্য রক্ষিত হতো। এই পরিবর্তিত মানসিকতা রাজা জ্ঞানেন্দ্র শাহের প্রতি সমর্থন বাড়িয়ে তুলছে এবং রাজতন্ত্র পুনর্বহালের সম্ভাবনা উজ্জ্বল করছে। যদিও রাজতন্ত্রের পক্ষে সমর্থন বাড়ছে, এটি পুনর্বহাল করা সহজ হবে না। এখানে দুটি প্রধান কারণ: আরপিপি বা রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি নেপালের প্রধান রাজতন্ত্রপন্থী দল, তবে 2022 সালে নির্বাচনে আরপিপি মাত্র 6% ভোট পেয়েছে এবং 275টির মধ্যে 14টি আসন লাভ করেছে। তাই বলা যাবে না যে রাজতন্ত্রের পক্ষে গণসমর্থন এখনই খুব শক্তিশালী। রাজতন্ত্রকে ঐতিহ্যগতভাবে খাস আরিয়া জাতিগোষ্ঠীর সমর্থন পেয়ে এসেছে, কিন্তু রাজতন্ত্র পুনর্বহাল করতে হলে রাজা জ্ঞানেন্দ্রকে দলিত, জনজাতি এবং মধেসি সম্প্রদায়ের সমর্থন অর্জন করতে হবে। জনগণের মধ্যে গণতন্ত্রের ব্যর্থতা নিয়ে সচেতন তৈরি করতে হবে এবং আন্তর্জাতিক ও কৌশলগত সম্পর্ক গড়ে তুলতে হবে, বিশেষ করে ভারতের সঙ্গে। রাজা জ্ঞানেন্দ্র শাহ সম্প্রতি ভারতের প্রভাবশালী হিন্দু নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন, যার মধ্যে রয়েছেন আরএসএস প্রধান মোহন ভাগবত, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই ধরনের সাক্ষাৎ প্রমাণ করে যে নেপালের রাজতন্ত্র ভারতের হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলোর সঙ্গে সংযোগ স্থাপন করছে, যা ভবিষ্যতে একটি হিন্দু রাজতন্ত্র প্রতিষ্ঠার কৌশলগত সহায়তা পেতে পারে। নেপালের রাজতন্ত্রের পুনরুত্থান এখনও অনিশ্চিত এবং গণতন্ত্রের প্রতি জনগণের ক্রমবর্ধমান অসন্তোষ একটি সুযোগ সৃষ্টি করেছে। যদি রাজা জ্ঞানেন্দ্র এবং তার সমর্থকরা জনগণের মধ্যে সচেতনতা ও আন্দোলন গড়ে তুলতে পারেন, আরপিপিকে শক্তিশালী রাজনৈতিক শক্তিতে রূপান্তরিত করতে পারেন, রাজতন্ত্রকে কেবল খরস আর্য গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ না রেখে অন্যান্য সম্প্রদায়ের সমর্থন অর্জন করতে পারেন এবং আন্তর্জাতিকভাবে কৌশলগত মিত্রতা গড়ে তুলতে পারেন, তবে নেপালে ভবিষ্যতে একটি বড় রাজনৈতিক পরিবর্তন ঘটতে পারে। আপাতত রাজতন্ত্র শুধুমাত্র জাতীয় ঐক্যর প্রতীক হিসাবে রয়ে গেছে এবং এর পুনরুত্থান সম্ভব কিনা তা সময় বলে দেবে। আজকের ভিডিওতে এইটুকুই। এই ভিডিওটা যদি আপনার উপকারে আসে, তাহলে আপনি আমাদের চ্যানেলটি অনুসরণ করতে পারেন। সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার।